নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি অনেক দিন যাবতই নিয়মিতভাবে এই অনলাইনে ভিডিও ক্লাস করে আসছি। আমি গত ক্লাসে তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে আমি জাবেদা কি, জাবেদা কেন করব, জাবেদার গুরুত্ব কি, জাবেদার প্রয়োজনীয়তা কি এবং জাবেদা কিভাবে আমরা লিখব, কিভাবে করব, সেটা একটি ছকের মাধ্যমে বুঝিয়েছিলাম এবং ছকে আমি একটি লেনদেন লিপিবদ্ধ করে ছকগুলোতে কিভাবে লিখব সেগুলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা গত ক্লাসটা বুঝেছো। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জাবেদার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের লেনদেন হয়। এই লেনদেনগুলোর প্রকৃতি এবং বৈশিষ্ট্য এক এক রকম অর্থাৎ ভিন্ন হয়। যেহেতু লেনদেনগুলো বিভিন্ন ধরনের হয়, এদের প্রকৃতি এবং বৈশিষ্ট্য ভিন্ন হয়, সেই কারণে আমাদের এই লেনদেনগুলো যখন আমরা হিসাবের খাতায় সংরক্ষণ করব, যখন লিপিবদ্ধ করব, তখনও ভিন্নভাবে আলাদাভাবে করা উচিত। কেন করা উচিত? তার কারণ হলো আমরা সহজেই যাতে আমরা লেনদেনগুলোকে পেতে পারি। কোনো তথ্য যদি আমাদের জানার প্রয়োজন হয় তাহলে যেন সহজেই আমরা পেতে পারি। অনেক লেনদেনের ভিতরে যেন আমার প্রয়োজনীয় লেনদেনটি হারিয়ে না যায় কিংবা আমাদের পেতে দেরি না হয়। তো বন্ধুরা, আমরা এরই আলোকে জাবেদাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা জাবেদার শ্রেণী, এই জাবেদার শ্রেণীকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। কি জাবেদা? একটা হলো বিশেষ জাবেদা, আর একটা হলো প্রকৃত জাবেদা। বন্ধুরা, জাবেদার শ্রেণীতে প্রথমেই আমরা জাবেদাকে দুটো ভাগে ভাগ করলাম। দুটো ভাগের মধ্যে একটি হলো বিশেষ জাবেদা আর একটা হলো প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। এই বিশেষ জাবেদাকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। 6টি ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ জাবেদা 6 প্রকার। এটাকে আমরা ডানে ডানে না লিখে নিচে লিখি। বিশেষ জাবেদা 6 প্রকার। 1 নম্বর, বিশেষ জাবেদা 6 প্রকার। 1 নম্বর, ক্রয় জাবেদা। 2 নম্বর,
বিক্রয় জাবেদা। আশা করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমার বোর্ডের লেখা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো আমি লিখতেছি ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা। 3 নাম্বার ক্রয় ফেরত জাবেদা। 4 নাম্বার বিক্রয় ফেরত জাবেদা। 5 নাম্বার হলো নগদ প্রাপ্তি জাবেদা। 6 নম্বর হলো নগদ প্রদান জাবেদা। তাহলে বন্ধুরা দেখো, বিশেষ জাবেদা 6 প্রকার লিখলাম। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এখন প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা আবার 5 প্রকার। প্রকৃত জাবেদা 5 প্রকার। 1 নম্বর সংশোধনী জাবেদা। সংশোধনী জাবেদা। 2 নম্বর হলো সমন্বয় সমাপনী করণ। 2 নম্বর সংশোধনী জাবেদা। 2 নম্বর হলো সমাপনী জাবেদা। 3 নম্বর হলো সমন্বয় জাবেদা। 4 নম্বর হলো প্রারম্ভিক জাবেদা। 5 নম্বর হলো অন্যান্য জাবেদা। বন্ধুরা দেখো, আমি আবারও পড়ছি। প্রকৃত জাবেদাকে আমরা 5 ভাগে ভাগ করেছি। 1 হলো সংশোধনী জাবেদা, 2 সমাপনী জাবেদা, 3 সমন্বয় জাবেদা, 4 প্রারম্ভিক জাবেদা, 5 অন্যান্য জাবেদা। এখন আমি তোমাদেরকে এইগুলার সংজ্ঞা সহ এগুলো আমরা কেন করব সেই সম্পর্কে একটু আলোচনা করব। বন্ধুরা তোমরা কিন্তু ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে। যদি মনোযোগ সহকারে শোনো তাহলে নিশ্চয়ই ক্লাসটি তুমি বুঝতে পারবে, এবং পরবর্তীতে আমরা যখন অনুশীলনের অঙ্ক করব তখন তোমরা সেটা সহজভাবে সুন্দরভাবে করতে পারবে। তাহলে বন্ধুরা দেখো, আমরা বিশেষ জাবেদাকে 6 ভাগে ভাগ করেছি। 1 ক্রয় জাবেদা। আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠানে, ট্রেডিং ব্যবসাতে আমরা কি করি? প্রথমে ক্রয় করি, তারপরে বিক্রয় করি। ক্রয় বিক্রয় আমরা ক্রয় করি। ক্রয় কিভাবে করি? আমরা নগদেও ক্রয় করে থাকি, আবার বাকিতেও ক্রয় করে থাকি। এই ক্রয় জাবেদায় আমাদের শুধু বাকিতে যে ক্রয় করলাম, অর্থাৎ যে সকল লেনদেন, অর্থাৎ যে সকল ক্রয়, আমরা পণ্য যে ক্রয় করি, আমরা যে সেই পণ্য ক্রয়টা যদি বাকিতে হয় তাহলে আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। বাকিতে সংগঠিত যদি হয়, কথাটা মনোযোগ সহকারে শোনো, বাকিতে যদি ক্রয় সংগঠিত হয় তাহলে আমরা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করব। নগদে ক্রয় ক্রয় জাবেদায় যাবে না। অর্থাৎ আমি যদি কারো কাছ থেকে নগদে ক্রয় করি তাহলে এই ক্রয় জাবেদায় যাবে না। আমি কি বুঝাতে পেরেছি?
ঠিক বিক্রয় জাবেদাও ঠিক তদ্রূপ। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা পণ্য ক্রয় করে সেটা বিক্রয় করি। এই বিক্রয়ের ক্ষেত্রে যদি আমরা বাকিতে বিক্রয় করি, যদি বাকিতে বিক্রয় করি, তাহলে এই বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ সকল পণ্য বিক্রয় অর্থাৎ সকল পণ্য বিক্রয় যদি বাকিতে হয় বা ধারে হয়, তাহলে সেটা বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত করতে হবে। কিভাবে অন্তর্ভুক্ত করতে হবে সেটা আমরা পরবর্তীতে পরের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব এবং অঙ্ক করে তোমাদেরকে আমি সেটা আবারও বুঝিয়ে দিব। এখন শুধু সংজ্ঞাটা বুঝো যে ক্রয় জাবেদা কি, বিক্রয় জাবেদা কি, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপর আসো ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত অর্থাৎ বাকিতে ক্রয়কৃত পণ্য, অর্থাৎ তুমি যদি কোনো পণ্য বাকিতে ক্রয় করো, তাহলে সেই পণ্য যদি ক্রয়কৃত পণ্য যদি ত্রুটিযুক্ত থাকে, যদি নমুনা মাফিক না হয়, তাহলে তুমি নিশ্চয় সেটা তোমার রাখবে না, সেটা নিশ্চয় তুমি ফেরত দিবে। যার কাছ থেকে কিনে আনছিলে তার কাছে অবশ্যই সেটা ফেরত দিবে। তাহলে সে কে? সে হলো তোমার পাওনাদার, অর্থাৎ যার কাছ থেকে তুমি কিনেছো, যে তোমার কাছে টাকা পাবে। পাওনাদারের কাছে আমরা কি করব? পণ্যটা ফেরত দিব। সেটা কি বলা হয়? ক্রয় ফেরত। অর্থাৎ ক্রয়কৃত পণ্য কিভাবে ক্রয়কৃত? বাকিতে ক্রয়কৃত, অবশ্যই নগদে ক্রয়কৃত নয়। এই কথাটা মনে রাখবে যে বাকিতে ক্রয়কৃত পণ্য যখন আমরা ফেরত দেই কার কাছে? পাওনাদারের কাছে, তখন আমরা সেটা ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করে থাকি। ক্লিয়ার বন্ধুরা? এবার আসো বিক্রয় ফেরত জাবেদা। ঠিক ক্রয় ফেরত যেরকম, বিক্রয় ফেরতও সেরকম। অর্থাৎ বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ত্রুটিযুক্ত হয়, যদি নমুনা মাফিক না হয়, অর্থাৎ যে কোনো কারণে যদি সে মাল নষ্ট হয়ে যায়, তাহলে সেই নষ্ট মাল তোমার কাছে অবশ্যই ফেরত আসবে। কে ফেরত দিবে? ক্রয়কৃত পণ্য, বিক্রয়কৃত পণ্য আমি যার কাছে বিক্রয় করেছিলাম, আমি তার কার কাছে বিক্রয় করেছিলাম? কি সে আমার কে? সে আমার দেনাদার, অর্থাৎ তার কাছে আমি টাকা পাইতাম। তাহলে দেনাদারের নিকট থেকে নষ্ট, অর্থাৎ নমুনা মাফিক হয় নাই, এইরকম কিছু পণ্য আমাদের কাছে প্রায়শই ফেরত আসে। যদি এইরকম ফেরত বিক্রয়কৃত, অর্থাৎ বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে, তাহলে আমরা বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করব। ঠিক আছে বন্ধুরা? তারপরে আসো নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি কি? নগদ টাকা। অর্থাৎ নগদ টাকা যদি আমরা পাই, ব্যবসায় যদি নগদ প্রাপ্তি হয়, নগদ টাকা যদি তুমি পাও কোনো কিছু বিক্রয় করে বা যেভাবেই হোক, তুমি যদি ব্যবসায় নগদ টাকা পাও, তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। যেমন ধরো মাল বিক্রয় করলাম, নগদে বিক্রয়, নগদ টাকায় মাল বিক্রয় করলাম, কমিশন পাওয়া গেল, এই যে এই ধরনের লেনদেনগুলো, অর্থাৎ টাকাটা যদি নগদে আসে, তাহলে আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করব। ঠিক তেমনি নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা কি? অর্থাৎ যদি তোমার কোনো ব্যবসায়ীর যদি নগদ টাকা প্রদান করতে হয়, নগদ টাকা যদি চলে যায়, কাউকে যদি নগদ টাকা তুমি দিয়ে দাও, তাহলে এই নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা যদি এক নজরে আবারও যদি একটু দেখি, তাহলে দেখব ক্রয় জাবেদা কি? ক্রয় জাবেদা হলো বাকিতে ক্রয়কৃত পণ্য বা যে লেনদেন যে বইতে লিপিবদ্ধ করা হয়, যে জাবেদা লিপিবদ্ধ করে, তাহলে ক্রয় জাবেদা। বাকিতে বিক্রয়কৃত লেনদেন যে জাবেদা লিপিবদ্ধ করা হয়, সেটা হলো বিক্রয় জাবেদা। আর
ক্রয়কৃত পণ্য, বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। বাকিতে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত বইতে লিপিবদ্ধ করতে হবে। যদি নগদ টাকার প্রাপ্তি ঘটে তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। যদি নগদ প্রদান অর্থাৎ নগদ টাকা যদি প্রদান করতে হয়, অর্থাৎ যদি তোমার ব্যয় হয়, যদি টাকা দিতে হয়, যদি ব্যবসা থেকে টাকা চলে যায়, তাহলে নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে বন্ধুরা আমরা এইটুকু বুঝলাম। এখন আমরা আলোচনা করব প্রকৃত জাবেদা নিয়ে। তো প্রকৃত জাবেদা নিয়ে আলোচনা করতে হলে আমি বোর্ডটা মুছে দিলাম। আমি কিছু লিখব, এই কারণে আমি বোর্ডটা এই দিক থেকে মুছে দিলাম, এইদিকে একটু মুছে দিলাম। দেখো, প্রকৃত জাবেদায় 5 প্রকার, এর মধ্যে সংশোধনী জাবেদা। সংশোধনী কি? কোনো কিছু ভুল হইলে সেটা সংশোধন করা, অর্থাৎ যদি কোনো কিছু আমাদের ভুল হয়ে যায় তাহলে সেটা সংশোধনী আকারে নিয়ে আসা। তো বন্ধুরা দেখো, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা যে হিসাব সংরক্ষণ করি সেই হিসাবের খাতায় কাটাচিড়া করা যায় না, কাটাচিড়া করা উচিত না। সেই কারণে যদি ভুল হয়ে যায় তাহলে কাটাচিড়া না করে একটা জাবেদা দাখিলের মাধ্যমে সেই সংশোধনীটা নিয়ে আসতে হয়। যেমন ধরো, এখানে যদি লেখা থাকে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, ক্রয় 5,000 টাকা। এই আসবাবপত্র ক্রয় 5,000 টাকা আমি না লিখে, এটা জাবেদা হওয়ার কথা কি ছিল? এটা জাবেদা হওয়ার কথা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট, ডেবিট 5,000 আর নগদান হিসাব ক্রেডিট 5,000। বন্ধুরা এটাই তো হওয়ার কথা, কিন্তু হিসাব রক্ষক এইটা না করে এই আসবাবপত্র না লিখেছেন উনি এখানে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট। তাহলে বন্ধুরা দেখো, এখানে যেখানে আসবাবপত্র হওয়ার কথা ছিল সেখানে এরা আসবাবপত্রের জায়গায় ক্রয় হিসাব লিখেছে। তাহলে এটা এখন এটা কি করতে হবে? এখন এটা তো আর কাটাছিড়া করা সম্ভব নয়। তাহলে এটা কি করতে হবে? সংশোধনী একটা দাখিলা দিতে হবে, সংশোধনী একটা জাবেদা করে এই ভুলটা সংশোধন করতে হবে। সেই সংশোধনীটা কি হবে সেটা আমরা দেখি। আমরা কি করেছি দেখো, আসবাবপত্র হিসাবকে ডেবিট করার কথা ছিল, সেটা আমরা করি নাই। যেহেতু আসবাবপত্র আমরা ডেবিট করেছি সেটা করি নাই, সেটা যখন আমরা সংশোধন করব তখন আসবাবপত্রকে আবার ডেবিট করব। আর যাকে আমরা ভুল করে ডেবিট করেছিলাম তাকে আমরা ক্রেডিট করব। তার কারণ আমাদের ব্যয়টা, আমরা যেখানে ব্যয় দেখিয়েছিলাম তা ব্যয় বৃদ্ধি পেয়েছিল, সেখানে ব্যয়টাকে হ্রাস করে দিতে হবে। তো সেই কারণে এখানে হবে জাবেদার ঘর আঁকতে হবে। জাবেদার ঘরের মধ্যে কি কি আছে দেখো, তারিখ, বিবরণ, ভর্তিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো বন্ধুরা দেখো, আমরা কি লিখেছি এখানে? তারিখ, বিবরণ, খপরি, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে তারিখ হলো ধরো 2018 হ্যাঁ, তারিখের করে আমরা কি লিখবো? তারিখের করে প্রথমে আমরা কি লিখবো? প্রথমে লিখবো, আগেই বলেছিলাম তারিখের করে প্রথমে সাল, তারপরে মাস, জানু 31, মানে বছরের শেষ দিনে কিন্তু এটা সংশোধনী। তাহলে এখানে আমরা কি লিখবো? আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ক্রেডিট। কত? 5,000 টাকা, 5,000 টাকা। তাইলে বন্ধুরা দেখো, তাহলে কি হলো? আসবাবপত্র হিসাবকে আমরা ডেবিট করলাম আর ক্রয় হিসাবকে ক্রেডিট করলাম।
কথা ক্লিয়ার বন্ধুরা? তাহলে সংশোধনী জাবেদা এইভাবে দিতে হবে। তারপরে আসো হলো 2 নাম্বার সমাপনী। দেখো তারপরে আছে কি সমাপনী জাবেদা। সমাপনী জাবেদা আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানের যখন আমরা 1 বছরের অর্থাৎ বর্তমান বছরের মুনাফা জাতীয় হিসাবগুলো পরবর্তী বছরের হিসাবে কোনো প্রভাব বিস্তার করে না, সেই কারণে বছর শেষে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলা অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনগুলোকে হিসাবগুলোকে আমরা বন্ধ করে দিই। এই বন্ধ করে দিতে গিয়ে আমাদের কি সমাপনী দাখিলা দিতে হয়। সেখানে আমরা আয়গুলোকে ডেবিট করি আর আয় বিবরণী, যেখানে আয় বিবরণীকে আমরা ক্রেডিট করি। এইভাবে লিখতে হবে যে যত আয়গুলো হবে সেই আয়, মনে করো বিক্রয় করলে আয় হয়, তাহলে বিক্রয় হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। আয় বিবরণী হিসাব ক্রেডিট। টাকা যাই হোক এটা। আবার যখন ব্যয় হবে, যদি ব্যয় হয় এটার নিচে, তাহলে কি লিখতে হবে? আয় বিবরণী হিসাব ডেবিট, আয় বিবরণী যত ব্যয় আছে সবগুলা ব্যয়কে ক্রেডিট করতে হবে। যেমন ধরো বেতন হিসাব ক্রেডিট, ভাড়া হিসাব ক্রেডিট ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ যেই সকল লেনদেন দ্বারা ব্যয় হয় সেই ব্যয়গুলোকে আমরা ক্রেডিট করব, আয় বিবরণীকে ডেবিট করব। আর আয় বিবরণীর মধ্যে আয়কে আমরা ডেবিট করব আর ব্যয়কে আয় বিবরণীকে ক্রেডিট করব। আর এখানে আয় বিবরণীকে ডেবিট করব এবং সকল প্রকার ব্যয়কে আমরা ক্রেডিট করব। এইভাবে এটা হলো কি সমাপনী দাখিলা। তারপরে আসি আমরা সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা কি? সমন্বয় জাবেদা হলো বছর শেষে যখন দেখা যাবে যে 1 বছরের পরবর্তী বছরের কোনো ব্যয় কিংবা আয় বর্তমান বছরে চলে আসছে, সেইটা কিন্তু বর্তমান বছরে আর কোনো প্রভাব ফেলবে না। ওইটা আমরা অন্তর্ভুক্ত করি না বা ওইটা আমরা দেখাতে পারি না। সেই জন্য অগ্রিমটাকে বাদ দিতে হয়, বকেয়াটাকে যোগ করতে হয়। তো সেই কারণে যদি এরকম থাকে, ধরো যে অগ্রিম বেতন দেওয়া হলো 5,000 টাকা, তাহলে এইটাকে আমরা কি করতে পারি? এইটাকে আমরা সমন্বয় যদি করি তাহলে কি হবে? অগ্রিম বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ক্রেডিট। বেতনকে ক্রেডিট করতে হবে, কারণ হলো যখন আমরা তো বেতন বাবদ আমরা লিখেছিলাম বেতন দেওয়া হলো, অগ্রিম দেওয়া হলো 5,000 টাকা, তাহলে আমাদের বেতন থেকে অগ্রিম বেতনটা বাদ যাবে। তার মানে বেতনটা আয়টা আমার এই যে এখানে ব্যয় করলাম, এই ব্যয়টা বর্তমান বছরের ব্যয়টা টোটাল টাকা ব্যয় থেকে অগ্রিমটা বাদ দিয়ে দেখাতে হলো, অর্থাৎ কমে যাবে। ঠিক তেমনি বকেয়ার ক্ষেত্রে যদি এরকম থাকে যে বেতন বকেয়া 5,000 টাকা, তাহলে এই ক্ষেত্রে এই বেতন বকেয়ার ক্ষেত্রে কি লিখতে হবে? এই বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এইভাবে আমাদেরকে কি করতে হবে? সমন্বয় জাবেদা লিখতে হবে। এইবার আসি আমরা প্রারম্ভিক দাখিলার ক্ষেত্রে। প্রারম্ভিক দাখিলা একটি বছরের
শেষে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিছু নগদ টাকা থাকে, আসবাবপত্র থাকে, তারপরে ঋণ থাকতে পারে, পাওনাদার থাকতে পারে, দেনাদার থাকতে পারে ইত্যাদি। এইগুলা এক বছরটা পর বছর কিন্তু আমরা হিসাবে অন্তর্ভুক্ত করে থাকি। তো বছরের শেষের যেই নগদ টাকা, ব্যাংক জমা টাকা, আসবাবপত্র টাকা ইত্যাদি, অর্থাৎ বছর শেষে যদি এরকম থাকে যে 31 ডিসেম্বর 2020 কি আছে, আসবাবপত্র মনে করো যে 10,000 টাকা, তারপরে নগদ আছে হলো 50,000 টাকা, তারপরে ধরো পাওনাদার বা ব্যাংক ঋণ, হ্যাঁ পাওনাদার আছে 10,000 টাকা ইত্যাদি ইত্যাদি। যদি এই ধরনের বছর 31 ডিসেম্বর থাকে তাহলে পরবর্তী বছর অর্থাৎ 2020 অর্থাৎ 2021 সালে কি হবে, জানুয়ারি মাসে 21 সালের জানুয়ারি 1 তারিখে এইটা আমরা কিভাবে জাবেদা করব, এইটার যে জাবেদা করব সেইটা হলো প্রারম্ভিক জাবেদা। সেই প্রারম্ভিক জাবেদার কি হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। নগদানটা আমরা আগে লিখি, নগদানটা আমরা আগেও লিখতে পারতাম, আমরা নগদান আগেই লিখি কারণ নগদ তরল সম্পদ, যেমন নগদান আগে লিখি। নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা। তারপরে পাওনাদার হিসাব ক্রেডিট হবে 10,000 টাকা। মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা। এদিকে 60,000, এদিকে 60,000। এইভাবে আমরা কি করব, প্রারম্ভিক জাবেদা দেখিলে দিব। অন্যান্য জাবেদা এছাড়াও আরও কিছু জাবেদা থাকে, যেগুলো হলো যেমন ধরো বাট্টা প্রদান, বাট্টা প্রাপ্তি, পণ্য বিতরণ ইত্যাদি। এইসব এই লেনদেনগুলোকে আমরা অন্যান্য জাবেদায় লিপিবদ্ধ করে থাকি। তাহলে বন্ধুরা, আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিখলাম জাবেদা আর শ্রেণী। জাবেদাকে আমরা কয়টি শ্রেণীতে বিভক্ত করব, কত প্রকারের জাবেদা আমাদের আছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই যে বিভিন্ন ধরনের লেনদেন, সংগঠিত লেনদেনগুলোকে আমরা বিভিন্নভাবে, বিভিন্ন বইতে, বিভিন্ন জাবেদায় আমরা লিপিবদ্ধ করব। তাহলেই একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা তথ্য উপাত্তগুলি সুন্দরভাবে যে কোনো সময় চাহিদা মাত্র প্রয়োজন অনুসারে আমরা পেতে পারি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার পরবর্তী ক্লাসে আমি জাবেদার বিবেচ্য বিষয় এবং নিয়ে আলোচনা করব, তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং কিছু জাবেদা যদি সময় সংকলন হয় তাহলে কিছু জাবেদাও করব। আমরা সাধারণ জাবেদা করে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।